নতুন করে মেহেরপুর সীমান্তে ৬ জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি এবং এলাকার লোকজন সেই চেষ্টা রুখে দেয় তারা অবস্থান নিয়েছে সীমান্তের শূন্যরেখায়। এদিকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও লালমনিরহাট সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেওয়া প্রায় ৮০ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ। আর বিজিবি কর্মকর্তারা জানান, পুশিন সহ সীমান্তের নানা সংকট নিয়ে পতাকা বৈঠকে কোনো সিদ্ধান্ত হচ্ছে না। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করবেন না। শনিবার ভোর থেকে মেহেরপুরের তেঁতুলবাড়ির সীমান্তে কঠোর অবস্থান নিয়ে আছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এলাকার লোকজন জানান, শনিবার খুব ভোরে বিএসএফ গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকার হাটপাড়া সীমান্তের কাঁটাতারের বেড়া খুলে ৩ জন নারী ও ৩ জন পুরুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে তারা ভারতীয় সীমান্তে ফিরে যেতে বাধ্য হয়। বিএসএফ তাদের গ্রহণ না করায় তারা অবস্থান নেয় শূন্যরেখায়। এদিকে কোম্পানি কমান্ডার ও অধিনায়ক পর্যায়ে ৩ দফা পতাকা বৈঠকের পরেও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙাবাড়ি সীমান্তের উত্তেজনা কমেনি। তবে গত ৩ দিন ধরে শূন্যরেখায় অবস্থান নেওয়া ২৮ জনকে এখন আর দেখা যাচ্ছে না, যদিও দূর থেকে তাদের ব্যাগ এবং বিছানা দেখা যাচ্ছে। লোকজনের দাবি, শুক্রবার গভীর রাতে ২ দফা সীমান্ত লাইট বন্ধ করে তাদের সরিয়ে নেওয়া হয়েছে। ২৮ জন ওখানে আছে, অনেক কান্নাকাটি করতেছে। তো ১০ জনের খাবার দিছে, আছে ২৮ জন। তো ওরা বাচ্চাদেরকে খাওয়াইছে, আর বাগবাগি তো ওরা সুখামুখা খাইছে। কালকে ৮টার সময় ১০ মিনিটের জন্য কারেন্ট বিরতি ছিল, ও ভারতের অফলাইন বন্ধ ছিল। তখন ১০ মিনিট পরে ২-৩টা গাড়ি আসছে ইন্ডিয়ান বড়। আর সকালবেলা তখন আমরা দেখা দেখি ব্যাগ বোতল সবাই আছে, কেউ নাই। নওগাঁর সাপাহার সীমান্তে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকেও সমাধান হয়নি কি হবে শূন্যরেখায় অবস্থান নেওয়া ১৭ জনের, কিন্তু শনিবার সকাল থেকে তাদের দেখা যাচ্ছে না। এলাকার দিকেই আসছে নিয়ে, এখন এদিকে আইসে সারাটা দিন মানে দেখছি যে লোকজন যা বলা বলি করতেছে যে না, লোক আছে, ধরে রেখে আছে, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। যদি বাংলাদেশে হয় তাহলে আমাদের বাংলাদেশে যদি হয় তাহলে ভারত থেকে বাংলাদেশে আইনের মাধ্যম দিয়ে পাঠাবে। ঝিনাইদহে মহেশপুর সীমান্তের বাসিন্দারা জানান, পুশিন করার জন্য ওপারে লোকজন জড়ো করার তথ্য তাদের কাছে আছে। এদিকে ঠাকুরগাঁয়ের হরিপুর সীমান্তে বৃহস্পতিবার রাতে বিএসএফ এর হাতে আটক ২ বাংলাদেশির ব্যাপারে এখনো কোনো পতাকা বৈঠক হয়নি। হাসান আহমেদ, ৭১। মেহেরপুরে বিএসএফ এর পুশিন চেষ্টার সর্বশেষ তথ্য আমরা জানবো এবং একই সাথে কোম্পানি কমান্ডার এবং অধিনায়ক পর্যায়ে ২ দফায় পতাকা বৈঠকের পরও চাঁপাইনবাবগঞ্জের বাঙাবাড়ি সীমান্তের উত্তেজনা এখনো কমেনি, সেই খবরও আমরা জানবো এবং জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আসিফ ইকবাল এবং একই সাথে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সহকর্মী AKS রোকন। আসিফ, কোন সীমান্তে পুশিন চেষ্টার খবর পেলেন এবং বিজিবি কি ধরনের পদক্ষেপ নিয়েছে জানাবেন বিস্তারিত। গাংনী উপজেলার সীমান্ত, এই সীমান্ত দিয়ে সকালে ৬ জন ব্যক্তিকে কিন্তু বিএসএফ ঠেলে পাঠিয়ে দেয়, তো যার প্রতিরোধে বিজিপি এবং বিএসএফ, এই বিজিপি এবং সাধারণ মানুষ তাদেরকে কিন্তু হলো ঠেলে দেয় এবং তারা কিন্তু এখন শূন্য রেখায় দিনব্যাপী কিন্তু অবস্থান করছে। বিজিপি এবং বিএসএফ পর্যায়ে একটা বৈঠক অনুষ্ঠিত হয়, সেই বৈঠকে কিন্তু তারা কেউই সেই ৬ জন ব্যক্তিকে নিতে রাজি হয়নি, যার কারণে কিন্তু এখনো তারা কিন্তু শূন্য রেখায় অবস্থান করছে। এই বিষয়ে বিজিবির সাথে কথা বলছে, বিজিবি যে বিষয়টি বলছে যে কোনো অবৈধ অনুপ্রবেশ এবং পুশিন কোনোভাবেই বিজিবি মানবে না, যার কারণে কিন্তু বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। তারা বিভিন্ন গ্রামে মাইকিং এবং জনগণকে সচেতন করতেছে। সারা আসিফ, আপনি আছেন আমাদের সাথে, এবার চলে যাচ্ছি আমাদের সহকর্মী AKS রোকনের কাছে। রোকন, শুনতে পাচ্ছেন আমাকে? বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? সীমান্তে এখনো কোনো লোকজন অবস্থান করছে কিনা সে বিষয়ে একটু বিস্তারিত জানাবেন এবং বৈঠকে কোনো সিদ্ধান্ত এসেছে কিনা।
সারা আমি এখন অবস্থান করছি বাঙ্গাবাড়ি সীমান্ত ফাঁড়ি যে রয়েছে সে ফাঁড়ির পাশে, এবং আপনাকে যদি পিছনে আমি দেখানোর চেষ্টা করি যে ফাঁড়িটি রয়েছে, ফাঁড়ির পাশে আপনার যে বর্ডার রয়েছে, এবং এখানে কিন্তু তারা 2 দিন অবস্থান করছিল, এবং আমরা আজকে সকাল থেকে তাদের খোঁজার চেষ্টা করেছি, কিন্তু আমরা যতটুকু জেনেছি যে তারা সেখানে অবস্থান করছে না। তবে আমরা বিভিন্ন মাধ্যমে বা আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে যেটা দেখতে পেরেছি যে সেখানে 28 জনের কিন্তু পোশাক পরিচ্ছদ এবং বিভিন্ন জিনিসপত্র পড়ে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ধারণা করা হচ্ছে যে এই 28 জনকে গত রাত্রে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে, এবং স্থানীয় কয়েকটি মাধ্যম বলছে যে গত রাত্রে 2 দফা 10 মিনিট করে যে তাদের যে লাইট রয়েছে সেগুলো অফ করা হয়েছিল, বন্ধ করে দেওয়ার পরে কিন্তু তাদেরকে সরিয়ে, এবং 3টি গাড়ি বিএসএফ এর এসেছিল এবং সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এবং বিজিবির সাথে আমরা যোগাযোগের চেষ্টা করেছিলাম, তারা যেমনটি জানিয়েছে যে তারাও কিন্তু সে 28 জনকে তারা এখনো দেখতে পারেননি, ধারণা করছেন তারাও যে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা যদি একটু জানার চেষ্টা করি এখানকার একজন স্থানীয় ব্যক্তির সাথে কথা বলে, তিনি আসলে জিনিসটা কিভাবে দেখছেন। আসলে বর্ডারে যেটা দেখলাম সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে বিএসএফ এখানে লুকোচুরি খেলছে। গত 3 দিন ধরে তারা তাদের নাগরিকদের 28 জন নাগরিকদের আমাদের এখানে পুশিং করেছে। আমাদের বিডিআর এবং স্থানীয় লোকজনের তৎপরতার কারণে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। আমরা জানতে পেরেছি যে গতকাল রাতে এই 28 জনকে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু তাদের যে ব্যাগ টুলকি তল্পা এটা এখানে থেকে গেছে। আমরা ধারণা করছি যে তারা আবার একটা সুযোগ আমাদের যখন সুবিধাজনক সময়ে তারা আবার আমাদের দেশে পুশিং করবে। এটা একদিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, মানবাধিকার। রোকন এবং আসিফ দুজনকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী একেস রোকন এবং আসিফ ইকবাল। মেহেরপুর এবং চাঁপাইনবাবগঞ্জের সীমান্তের আপডেট তারা আমাদের জানাচ্ছিলেন। দর্শক, এই মুহূর্তে ব্রিফিং চলছে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেনের, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। দেখুন, আমরা উনি বলছেন, বলার কথা বলতে পারেন, এটা বাধা দিতে পারবো না, তবে আমরা সম্পূর্ণ আইন সিদ্ধ রূপে আমরা তাকে শোকজ করেছি। তারা বলেছেন এটি আইন সিদ্ধ হয়নি, তাদের আইনজীবী বলেছেন। এতে ধরে নেওয়া যায় যে তারা হয়তো শোকজের কোনো জবাব দেবেন না। যদি শোকজের জবাব না আসে সেক্ষেত্রে সরকারের অবস্থান কি হবে? আমরা আইনগতভাবে শোকজের জবাব না আসলে ব্যবস্থা গ্রহণ করব। শোকজের জবাব যদি না আসে তাহলে আইনগতভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। দ্যাট উইল বি ইজিয়ার ফর আস। লেট আস সি, যদি আমাদের শোকজের জবাব না দেয় দেখা যাক কি হয়, আইন কি বলে দেখব, তবে থেমে থাকবো না। ফ্যামিলি মেম্বারসরাও আজকে উপস্থিত ছিলেন ওনাদের সাথে, এবং তারা আজকের যে দাবির পক্ষে বলছেন যে হসপিটাল যেন বন্ধ করা না হয়, এত কিছু। তো ভিকটিম যখন অ্যাকিউজদের সাথে মিলে সংবাদ সম্মেলন করে, সেই ক্ষেত্রে আপনাদের মামলা দুর্বল হয়ে যায় কিনা? আমি আদৌ মনে করি না। ভিকটিমস মেবি আই ডোন্ট ওয়ান্ট টু গো ফার্দার। আমি একটা কত অকারেন্স তো হয়েছে, 6টা বাচ্চা তো মারা গিয়েছে, এটার একটা ফৌজদারি মামলা হয়েছে। আর আমরা হাসপাতালের মালিক বলতে আমরা লাইসেন্স দেওয়ার মালিক, সে অন্যায় করেছে আমাদের চোখে, আমরা শোকজ করেছি। উইল গো এস পার ল, এস পার আওয়ার ইনকোয়ারি, আমি মনে করি সেটাই। ওই ব্যাপারে আমরা যত সংশ্লিষ্ট, কালকে আমি একটু ইঙ্গিত আপনাদেরকে দিয়েছি, সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হচ্ছে, যার যার অবস্থান থেকে তারা ব্যবস্থা নেবে। একটু দেখ, জি, কনসার্ন ডিপার্টমেন্ট, যেমন পরিবেশ বলেন, ফায়ার সার্ভিস বলেন, রাজুক বলেন, প্রত্যেকে যার যার অবস্থান থেকে আইনগতভাবে করণীয় সকল ব্যবস্থা নেবে, এতে কেউ পিছাবে না। ধন্যবাদ আপনাদের। আদ্দিন হাসপাতালে 6 নবজাতক মৃত্যুর ঘটনার বিষয়ে ব্রিফ করছিলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। নিশ্চয়ই আমাদের পরবর্তী সংবাদ সংযোগে এই বিষয়ের আপডেট থাকবে। রাজধানীতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি। সেজন্য ঢাকার 2 সিটি কর্পোরেশন মশক নিধন ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে। সংশ্লিষ্টদের মতে জমে থাকা পানি অপসারণ সহ নাগরিক সচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতাই ডেঙ্গু নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়। বিস্তারিত দেখুন সবুজ মাহমুদের রিপোর্টে।
ডেঙ্গুর ঝুঁকি বাড়ার ইঙ্গিত উঠে এসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাম্প্রতিক জরিপে। ৭৫টির মধ্যে ৬৩ ওয়ার্ডেই এডিস মশার ঘনত্ব বেশি পাওয়া গেছে, আর অন্তত ২৭টি ওয়ার্ড আছে চরম ঝুঁকিতে। ডেঙ্গু প্রতিরোধের জন্য এই পরিস্থিতিতে শনিবার ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু সচেতনতামূলক র্যালির আয়োজন করেছে ডিএসসিসি। অনুষ্ঠানে প্রশাসক আব্দুস সালাম মনে করিয়ে দেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন ও জনগণের সমান দায়িত্ব রয়েছে। দায়িত্ব আপনারও বলতে হবে যে দায়িত্ব আমার এই সিটি কর্পোরেশন পরিষ্কার রাখা। এই জন্য আমি বারবার বলি যে 50-50 দায়িত্ব, জনগণের দায়িত্ব 50%, সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশেষজ্ঞদের আশঙ্কা অনুযায়ী এবারের ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ হতে পারে, তাই সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ডেঙ্গুর 4টা ভেরিয়েন্ট আছে, একবার এক এক রূপে তারা ভূত যেমন এক এক দিন এক এক রূপ ধরে গল্প শুনতাম, এই ডেঙ্গু রোগটা এক এক বছরে এক একটা রূপ ধরে। কোনো সময় হালকাভাবে থাকে, কোনো সময় বেপরোয়াভাবে হয়। যেমন এবার ডাক্তার সাহেবরা মানে ইঙ্গিত দিচ্ছেন যে এটা এবার হ্যামোরেজিং হতে পারে, মানে রক্তক্ষরণ হতে পারে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস ফর লাইফ। অন্যদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে একই কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গুলশানে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবেলায় সরকারের উদ্যোগের পাশাপাশি জনগণের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। আমরা জনগণকে সচেতন করব। আমরা এখানে নিয়মিত রাস্তাঘাটে পরিষ্কার করা, ওষুধ দেওয়া, সেই কাজগুলো চলছে এবং চলবে। এবং তারপরেও যদি কাজ না হয় তাদেরকে নিয়েই আমরা আইনের আওতায় যে কঠিন ব্যবস্থাগুলো নিতে হয় প্রয়োজনে সেগুলো নেব। তবুও আমরা বাংলাদেশের মানুষকে এই ডেঙ্গুর অত্যাচার থেকে রক্ষা করার জন্য সব রকম ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। উত্তর সিটির প্রশাসক বলেন, সরকার ঘোষিত প্রতি শনিবারের পরিচ্ছন্নতা কার্যক্রম সবাই মেনে চললে ডেঙ্গু নিয়ন্ত্রণ অনেকটাই সহজ হবে। শনিবারের অঙ্গীকার, বাসাবাড়ি করি পরিষ্কার, সকলে এই জিনিসটা যাতে আমাদের মনে থাকে, আমরা সেই কাজগুলো ধীরে ধীরে আমরা এগিয়ে নিয়ে যাব। এদিকে সংশ্লিষ্টদের মতে, এডিস মশা নিয়ন্ত্রণে জমে থাকা পানি অপসারণই সবচেয়ে কার্যকর উপায়। সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদের সচেতন অংশগ্রহণই ডেঙ্গুর প্রতিরোধ সম্ভব। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। রাজধানী ঢাকাকে সত্যিকার অর্থে বাসযোগ্য এবং আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছে বর্তমান সরকার। এজন্য নগরবাসীর সহযোগিতা ও দেশপ্রেম প্রয়োজন বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় ডিএসসিসির প্রশাসক দেশকে এগিয়ে নিতে সবার সহায়তা চান। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের লক্ষ্যে দক্ষিণের জানালা কার্যক্রম নিয়ে এই সেমিনারের আয়োজন করে ডিএনসিসি। এতে অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ সময় ডিএনসিসির প্রশাসক বলেন, কথায় কথায় সরকার পতনের চিন্তা না করে সবাই সহযোগিতা করলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে। তাদের সুযোগটা না দিয়ে এখনই যদি আমরা সমালোচনা শুরু করি, তাকে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করি, তাহলে তার দেশ সামনের দিকে যাবে না। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, রাজধানীতে বিভিন্ন সময়ে কাঠামোগত পরিবর্তন অবশ্যই পরিকল্পনা মাফিক হওয়া উচিত। কাঠামোগত পরিবর্তনগুলোকে আরো পরিকল্পনা মাফিক হতে হবে, পরিকল্পনা সঠিক নিতে হবে। এত প্রজেক্ট হয়, এই বুড়িগঙ্গাকে পলিউশন মুক্ত করার কোনো প্রজেক্ট তৈরি হয় না। ঢাকাকে এখন আর বাসযোগ্য শহর মনে হয় না আক্ষেপ করে তিনি বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসের দিকে যাচ্ছে, তাই সবাইকে দেশপ্রেম ও দায়বদ্ধতা নিয়ে কাজ করার আহ্বান তার। আমার নিজেরই মনে হয় যে আমি ঢাকা শহরে থাকবো না, আমি আমার দেশের যে শহর সেই শহরে গিয়ে থাকবো। কারণটা হচ্ছে যেটা বাসযোগ্য মনে হয় না। আপনার বেরোলেই যে আপনার ঘর থেকে বেরোলেই আপনার নিঃশ্বাস নেওয়া যে অক্সিজেনটা যেটা আসে সেটা পলিউটেড। আপনার একটা হাসপাতালে যাবেন, সেখানে একেবারে হাসপাতালের মধ্যে যদি পাবলিক হসপিটাল হয় সেখানে ঢোকাই যাবে না। প্রত্যেকটি প্রতিষ্ঠান এখানে আপনার ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সেই বিষয়ে যদি আমরা যদি বেরোতে না পারি, সেই প্রতিষ্ঠানকে যদি সামনের দিকে আনতে না। দক্ষিণের জানালাকে একটি সামাজিক আন্দোলন হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, পুরোপুরি না হলেও দৃশ্যমান পরিবর্তনে আন্তরিকভাবে কাজ করবে সরকার। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। আগামীকাল থেকে খুলছে রাজধানী সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান।
ফলে সন্তান সহ পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় ফিরছে বেশিরভাগ মানুষ। এতে সড়ক, রেল ও নৌপথে যাত্রীদের স্বাভাবিকের চেয়ে বেশি ভিড় রয়েছে। যাত্রীরা বলছেন, প্রিয়জনদের ছেড়ে আসা কষ্টের হলেও জীবিকার তাগিদে নিরাপদে ফিরে আসতে পেরে খুশি তারা। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। চাকরিজীবী বাবা আগেই ফিরেছেন ঢাকায়, আর গ্রামের স্বজনদের সঙ্গে ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে এবার মায়ের সঙ্গে রাজধানীতে ফিরেছে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নীরা। রবিবার থেকেই তার ক্লাস শুরু। স্কুলের বন্ধুদের সঙ্গে আবার দেখা হবে, এই উচ্ছ্বাস তার চোখে মুখে। এখন ফিরে আসতে বাচ্চাদের একটু মন খারাপ, আর অনেকদিন ছিলাম তো, প্রায় 15 দিন ছিলাম। শনিবার কমলাপুর রেল স্টেশনে দেখা যায় ঢাকামুখী যাত্রীদের কিছুটা চাপ। চাকরিজীবীরা আগে ফিরলেও এখন ফিরছে তাদের পরিবারের সদস্যরা এবং অতিরিক্ত ছুটি পাওয়া যাত্রীরা। আবার কেউ কেউ ঈদের ছুটি পেয়েছেন এখন, তাই তারাও রওনা হয়েছেন গ্রামের বাড়ির উদ্দেশ্যে। কোনো ঝামেলা নেই, সুন্দরভাবে আসছি, ট্রেনেও কোনো সমস্যা নেই। বাড়ি থেকে ছেড়ে আসা তো খারাপ লাগা কথাই, তারপরেও যেহেতু কর্মস্থলে আসতে হবে। 3-4 দিনের জন্য যাচ্ছি, আবার আসবো, কারণ ঈদে ফ্যামিলি নিয়ে অনেক ভিড় হয়। তো অবশ্যই খারাপ লাগতেছে বাসা থেকে আসার পর, কেননা দীর্ঘ ছুটি, এরপর আবার কবে যাব না যাব এর তো ঠিক নেই। একই চিত্র সড়ক পথেও। বিভিন্ন জেলা থেকে রাজধানীতে ফিরছেন অনেকে। কেউ কেউ অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করলেও সামগ্রিকভাবে যাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক বলে জানান তারা। বাসের ভাড়া তো অতিরিক্ত, 400 টাকা নিচে শৌখিনে আসলাম। ভাড়া ঠিক ছিল ভাই, যেইটা বাজেট ছিল ওইটাই ভাড়া নিয়েছি। এদিকে যাত্রীদের উপস্থিতিতে সকাল থেকেই মুখর হয়ে ওঠে সদরঘাট লঞ্চ টার্মিনাল। ঈদের ফিরতি যাত্রায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে সহায়তা করা এবং ভোগান্তি কমাতে ঘাট এলাকায় সার্বক্ষণিক তৎপর রয়েছে কোস্টগার্ড ও প্রশাসনের বিভিন্ন ইউনিট। যাত্রী তো অনেক, এই জন্য একটু কোনো ভোগান্তি হয় নাই, ভালোই আসছি আমরা। আমি দাদির সঙ্গে ঈদ করছি, সেও মজা পাইছি। না আলহামদুলিল্লাহ, এখন ঈদের পরে এখন একটু ভিড় কম, আসতে করতে তেমন কোনো ভোগান্তি হয় নাই, আর ভাড়াও তুলনামূলক আসলে বেশি হয় নাই। গত 26 মে শুরু হয় ঈদুল আজহার ছুটি। টানা 7 দিনের ছুটি শেষে গত সোমবার থেকে সরকারি বেসরকারি অফিসে কর্মচাঞ্চল্য ফিরলেও পরিবারের সদস্যদের রাজধানীতে ফেরা অব্যাহত রয়েছে এখনো। মাইনুল মারুফ, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 এর সাথে।